নমস্কার, শুরু করছি ঘোষাল নামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখতেই হবে তা হচ্ছে নেপালের পরিস্থিতি। আমরা জানি যে নেপাল জ্বলছে, সেখানে যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নেপাল, শুধুমাত্র একটা জায়গা নয়, পুরোপুরি নেপাল অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে দেখা দেয়। এবং যেভাবে প্রতিবাদ বিক্ষোভ চলছিল লাগাতার, তারপরে সেই প্রতিবাদ বিক্ষোভের দায়ে এসে কিন্তু আমরা দেখলাম যে নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা সে পদত্যাগ করে। তার পদত্যাগেও কিন্তু নেপাল শান্ত হয়নি। এবার সংবিধান নতুন করে লেখার দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। আমি এই বিষয়ে জয়ন্তদার কাছে যাবো। জয়ন্তদা, তাহলে এবার নেপালের ভবিষ্যৎ কি, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ইন্দ্রাণী, তুমি ঠিকই বলছো। প্রধানমন্ত্রীর পদ থেকে ওলি ইস্তফা দিলেন, তিনি পলাতক, তিনি চলে গেলেন। দেশের রাষ্ট্রপতি ইস্তফা দিলেন, তারপরে রাষ্ট্রপতি বিবৃতি দিয়ে বলছেন যে শান্তি ফিরিয়ে আনুন, তিনি সবকিছু দেখছেন কিভাবে কিভাবে সমাধান করা যায়। সেনাপ্রধান তিনি বিবৃতি দিয়ে বলছেন যে শান্তি ফিরিয়ে আনুন, আইন শৃঙ্খলাটাকে আগে ঠিক করা যাক। এমনকি সেনাপ্রধান এটাও বলছেন যে সেনা শাসন না করে সেনা সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলে একটা গণতান্ত্রিকভাবে একটা যদি সরকারের প্রক্রিয়াটাকে চালানো যায়, সাংঘাতিক ব্যাপার। আসলে পাকিস্তানের সেনা আর নেপালের সেনাবাহিনীর মধ্যে তো তফাৎ আছে, তবে একটা জিনিস খুব পরিষ্কার যে যেভাবে আন্দোলনকারীরা আজকেও, যেটা তুমি বলছো যে সংবিধান বদলানোর কথা বলছে। হিন্দু রাষ্ট্র ছিল তো নেপাল, একটা সময় রাজাদের শাসন ছিল, তারপরে গণতান্ত্রিক ব্যবস্থা এসেছে, তারপরে গণতান্ত্রিক ব্যবস্থার পরেও যে পঞ্চায়েতের নামে একটা রাজতন্ত্র রাখা, সেটাও হয়নি। এবং গণতান্ত্রিক কাঠামোতে তারপরে মাওবাদী আন্দোলন দেখেছে নেপাল, মাওবাদী আন্দোলনে প্রচন্ড ক্ষমতায় এসেছে, কত হাজার হাজার লোক নিহত হয়েছে তখন মাওবাদী আন্দোলনের সময়। আর আজকে জেন জি মানে একটা এই নবীনতম প্রজন্ম, 19-20 বছরের ছেলে মেয়েরা, তারা বিদ্রোহ করছে এবং প্রায় 1 ডজন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হল। এবং মাওবাদী অপারেশনের স্টাইলে হাতে তাদের অনেক অস্ত্র দেখা গেল। অনেকে সন্দেহ করছে যে এটার পেছনে ডিপ স্টেট ভূমিকা আছে, অর্থাৎ সোজা কথায় চীনের নিয়ন্ত্রণ বাড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের এটা কাউন্টার স্ট্র্যাটেজিও কাজ করেছে, অর্থাৎ এজেন্ট প্রভোকেটর কাজ করেছে। এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন হলেও তার মধ্যে এজেন্ট প্রভোকেশন ছিল। আর তার মধ্যে আগুনে ঘৃতাহুতি হয়েছে যখন দেখা গেছে যে অলির স্বৈরাচার সে একদম দুর্মুষ দিয়ে গণতন্ত্রকে হত্যা করছে, বাচ্চা বাচ্চা ছেলেদের আন্দোলনে একদম সোশ্যাল মিডিয়াটাকে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া, সেনা নামিয়ে দেওয়া, বার দৌড়, তাতে কিন্তু আরো অনুঘটকের কাজ করেছে। তার এই অ্যারোগ্যান্স আরো বাড়িয়ে দিয়েছে। এখন এই পরিস্থিতিতে সমস্যার সমাধান এক্ষুনি হবে বলে মনে হচ্ছে না। ভারতের জন্য সুখের খবর নয়, পাশের বাড়িতে আগুন লাগলে আমার বাড়িতে আমি নিরাপদে থাকতে পারি না। আর আমেরিকা আর চীনের দ্বৈরথ যদি নেপালের পেছনে মূল কারণ হয়, তাহলে সেটাকে আমাদের জন্য ভালো। নেপালের একটা সার্বভৌমত্ব গেল রব, আর সেখানে আমেরিকা আর চীন তারা নিজেদের লড়াইয়ের জন্য নেপালকে নিয়ে তারা লড়ছে সেই কলোনিয়াল স্টাইলে। আর আমরা প্রতিবেশী হয়েও কিছু আমাদের ভূমিকাটা কি আছে? আমরা এখন ট্রাম্পকে সামলাবো না নেপাল সামলাবো? সুতরাং পরিস্থিতিটা কিন্তু খুব সুখের নয় এবং জটিল। আমি আশা করব পরিস্থিতিটা শান্তির দিকে যাবে। অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। এতক্ষণ আপনারা শুনলেন জয়ন্তদা বিশ্লেষণ। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আজ আলোচনা করলাম। তবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অন্যান্য খবর এবং আপডেটের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষাল নামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায় রাত 3, 7 দিন।